দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলা বলছে। আর যে বিষয় নিয়ে আজ আলোচনা, আপনারা সকলেই জানেন যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর এ রাজ্যের 4 যে বিধানসভা উপনির্বাচন, সেই 4 কেন্দ্রেই কার্যত হোয়াইট ওয়াশ বঙ্গ বিজেপি। এবং এর পেছনে নানান তত্ত্ব ইতিমধ্যেই সামনে আসছে। কোথাও গিয়ে বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্বলতা, নাকি কোথাও গিয়ে হিন্দু ভোটার তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, নানান প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসা শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি 2011 সাল থেকে টানা রায়গঞ্জ যে বিধানসভা আসন, সেই বিধানসভা আসনে কিন্তু তৃণমূল দাঁত ফোটাতে পারেনি। তবে এবার রায়গঞ্জ বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে শাসক দলের জয়। পাশাপাশি মানিকতলা বাদে এই যে 3 কেন্দ্র, যেখানে 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে এই 3 কেন্দ্রেই কিন্তু বিজেপি ভালো ফল করেছিল। 2024-এর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, এই 3 কেন্দ্র থেকেই ভালো লিড দিয়েছিল বিজেপি। তবে এই কদিনের মধ্যে উপনির্বাচনে কি এমন চেঞ্জ হলো যে একেবারে এই জায়গা থেকে ভোট ব্যাংক তৃণমূলের দিকে চলে গেল? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব। তবে আপনাদের মনে থাকবে যে ঘটনা, অর্থাৎ আরিয়াদহর জয়ন্ত সিং, এই নামটা নিলেই বাংলার মানুষের কাছে বেশ কিছু নারকীয় অত্যাচারের ভিডিও, সেই অত্যাচারের ভিডিও সামনে আসবে। বিভিন্ন সময় নানান ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, সেই সমস্ত ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এবং এই জয়ন্ত সিং, আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, যিনি দুধের ব্যবসা থেকে প্রাসাদোপম অট্টালিকা যার, এবং পাশাপাশি তার এই ধরনের যে রমরমা, বারবার সামনে আসছে যে প্রশ্ন, কোথাও গিয়ে কার ছত্রছায়ায়, কার মদতে তার এত বাড়বাড়ন্ত? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে তিনি অভিযোগ করেছিলেন যে উপনির্বাচনে শাসক দলের ভোট ব্যাংকে কোথাও গিয়ে আঘাত আনতে পুরনো ভিডিও আনা হচ্ছে, কিন্তু সেই ভিডিও তো বিভিন্ন সময় আমরা দেখেছি। এবার মুম্বাই থেকে ফেরার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই যে মন্তব্য তিনি করেছেন যে উপনির্বাচনের পর সাধারণ মানুষের যে অর্থাৎ সাধারণ মানুষেরকে তিনি যেরকম শুভেচ্ছা জানিয়েছেন উপনির্বাচনের ফলাফলে, পাশাপাশি এই সরকার অর্থাৎ এ রাজ্যের তৃণমূল শাসক দল তারা সাধারণ মানুষের নাগরিক পরিষেবা দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পর, দলকে এই বার্তার পর আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ সৌগত রায়, যিনি একাধিকবার এই জয়ন্ত সিং কাণ্ডে হুমকি ফোন পেয়েছিলেন, তিনি কি বললেন? যে ভুল সংশোধন করে নেব, এতদিন ধরে যে ভুল হয়েছে সেই ভুল সংশোধন করব। তবে আপনাদের প্রথমে শোনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন। আজকের এই জয়টা মানুষের জয়। আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা, মানুষের প্রতি সমাজ সংস্কার, সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায়, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায়, বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায়, শান্তি, সম্প্রীতি, সংহতি সবকিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব। আমি এখনো বলবো, আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন, তিনি নিজেরটা বুঝে নেবেন। কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরো ভালোবাসবে, আরো ভালো করে আমাদের কাজ করতে হবে। তৃণমূল সাংসদ সৌগত রায় মদন মিত্রকে পাশে নিয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে বৈঠক করে, সাংবাদিক বৈঠক করে তিনি বললেন যে ভুল সংশোধন করে নেব, এতদিন ভুল হয়েছে। ঠিক কি বলেছেন আজ সৌগত রায়, শোনাই আপনাদের। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এত কর্মী ছিল, 1.5 ঘন্টা মিটিং হয়েছে, সবাই এই ব্যাপারে একমত হয়েছে।
আপনাদের পরপর শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বার্তার পর ড্যামেজ কন্ট্রোলে সৌগত রায়, মদন মিত্র। আজকের আলোচনা শুরুতে এটাই রাখবো এবং আজকের আলোচনায় এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন তৃণমূলের তরফে কোহিনুর মজুমদার। কোহিনুর বাবু, আপনাকে স্বাগত জানাবো আজকের আলোচনায়। বিজেপির তরফে রয়েছেন মণিকাঞ্চন পাল। মণিকাঞ্চন বাবু, আপনাকেও স্বাগত জানাবো। অন্যদিকে কংগ্রেসের তরফে রয়েছেন অশোক সরকার। অশোক বাবু, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। সিপিআই এর তরফে রয়েছেন গৌতম রায়। গৌতম বাবু, আপনাকে স্বাগত জানাবো। কোহিনুর, শুরুতেই আপনার কাছে আসবো। এতদিন পর আমরা যে ভিডিও গত কয়েকদিন ধরে দেখছি, আমরা দেখেছিলাম এই ঘটনার 4 দিন পর জয়ন্ত সিংকে গ্রেফতার করা হয় এবং তারপর মুখ্যমন্ত্রীর বার্তা। আজ মদন মিত্রকে পাশে নিয়ে সৌগত রায় তিনি বললেন যে বড় বড় যারা প্রমোটার রয়েছে, যারা দুষ্কৃতী রয়েছে, অতীতে যদি তাদের সাথে যোগাযোগ থেকে থাকে, অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সংশোধন করে নেব। এই বার্তা, এই কথা তিনি আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন। ড্যামেজ কন্ট্রোলে নামলো তৃণমূল। না, প্রথমত একটা কথা বলি যে তৃণমূল কংগ্রেস সর্ববৃহৎ দল, রাজনৈতিক দল পশ্চিমবাংলায়, সাংগঠনিকভাবে পরিষদীয়ভাবে এটা নিশ্চিত। 2 নম্বর হচ্ছে কোনো প্রমোটার, কোনো বিল্ডার, এটা তার নিজের বৃত্তি, তারা এটা তাদের অকুপেশন, তারা এখানে বাড়ি বানিয়ে লোককে বিক্রি করে তারা পয়সা উপার্জন করে, এটা অন্য ব্যাপার। দুষ্কৃতীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোদিনই যোগাযোগকে সমর্থন করে না। তলার স্তরে দুষ্কৃতীদের সাধারণভাবে প্রবণতা এটাই হয় যে সরকারি দলের সঙ্গে একটু গায়ে লাগিয়ে চলা, একটু সরকারি দলের গায়ে গন্ধ থাকলে তাদের সুবিধা হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস ইন হোল এটা কখনোই অ্যাফিলিয়েট করে না। আবারও সেটা আমরা পরিষ্কার করে দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যে দল বেশি দিন সরকারে থাকলে, ক্ষমতায় থাকলে দলের যেমন বৃদ্ধি হয়, তেমনি দলে নিচু স্তরে নিশ্চিত রূপে কিছু দুর্বৃত্তায়ন জোগাড় হয়, সেটা দল সমর্থন করে না। এবং প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস এই যে আজকে এত বছরের পর বছর জিতছে, এত চক্রান্ত, এত ষড়যন্ত্রের পরও জিতছে, এটার মূল কারণ হচ্ছে এই দুর্বৃত্তায়ন যেটা তৃণমূল কংগ্রেসে ঢোকার বারবার চেষ্টা করছে, সেটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সর্বস্তরে প্রতিরোধ করেছে এবং খুব সাকসেসফুলি হচ্ছে। 2-1টা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, কিন্তু তারা কেউই যে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের এটা নেতা, তা নয়। তাদের সঙ্গে কোনো তারা তো একটু মুখোশ পরে চলে, সামাজিক সমাজসেবামূলক কাজ করছে, এরকম গোছের কিছু মুখোশ পরে চলে। তাদের সঙ্গে কোনো কোনো মঞ্চে তৃণমূল কংগ্রেসের শাসক দলের কোনো বিধায়ক, সাংসদদের দেখা হয়ে যায়, সেটা ছবি হয়ে যায়, কিন্তু তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই এবং তৃণমূল কংগ্রেসের তাদের প্রয়োজনও পড়ে না। একদমই। এবং সে জায়গা থেকে মণিকাঞ্চন বাবু, আপনার কাছে আসবো। আমি প্রত্যেকের প্রতিক্রিয়া নেব এই বিষয় নিয়ে। মণিকাঞ্চন বাবু, তাহলে কি তৃণমূলের বিলম্বিত বোধোদয় এত ঘটনার পর, এত ভাইরাল ভিডিওর পর এতদিনে বলছে যে ভুল সংশোধন করে নেব? না না, তৃণমূল দুষ্কৃতীদের সাথে সম্পর্ক রাখবে না বলেছে, ঠিকই বলেছে তো, কারণ তৃণমূল মানেই তো দুষ্কৃতী, আলাদাভাবে সম্পর্ক রাখার কি রয়েছে বলুন তো? শেখ শাহজাহান থেকে শুরু করে শওকত মোল্লা, আরাবুল, তেজমুল, এরা কি তৃণমূলের নয়? আজকে যে তেজমুলকে জেসিবি নাম দেওয়া হয়েছে, ডাক নাম দেওয়া, এখানে ভালোবেসে নাম দেওয়া হয়েছে, সে তো একটা নিজের আধিপত্য দীর্ঘদিন ধরে চালাচ্ছিল। আজকে জয়ন্ত সিং দীর্ঘদিন ধরে ওখানে একটা 3 তলা প্রাসাদসম বাড়ি তৈরি করে নিল। সে কি একদিনে হয়েছে? রাতারাতি তৈরি করে নিয়েছে না 21-এর নির্বাচনে জেতার পরে তৈরি করেছে? তো সুতরাং দিনকে দিন যা করেছে দুষ্কৃতীদের নিয়েই তৃণমূল কংগ্রেস শুরু করেছে। সিপিএমের আমলে যে সকল গুন্ডা, ছোটোখাটো গুন্ডাগুলো, ছিচকে গুন্ডাগুলোকে তৈরি করেছিল সিপিএম, তৃণমূল তাদেরকে এনে নেতা বানিয়ে দিয়েছে। সুতরাং দুষ্কৃতীদের সাথে সম্পর্ক রাখার কি দরকার? নেতারাই তো দুষ্কৃতী, দুষ্কৃতীদের তো তারা জায়গা দিয়ে দিয়েছে। আপনি বলুন তো, একটা এক্সাম্পল বলুন, আমার বাংলায় এখনও যারা প্রাইভেট টিউশনি করে তাদেরও যথেষ্ট সম্মানের চোখে আমরা দেখি বাঙালিরা। সেইখানে একজন কলেজের শিক্ষিকা, অধ্যাপিকাকে জগ চুরে মেরে দিল আরাবুল, তারপরেও সেই আরাবুল পার্টি করে যাচ্ছে দীর্ঘদিন। আজকের ঘটনা নয় বা 2 বছর আগেকার ঘটনাও নয়, তৃণমূলের প্রথম দিকের ঘটনা। সেই সময় তৃণমূল যদি আরাবুলকে শাস্তি দিত, তাহলে কিন্তু এই দুষ্কৃতিগুলো তৈরি হতো না। তো সুতরাং তার সেই চেষ্টা কি আপনারা কোনোদিন দেখেছেন? জেসিবি বলুন, জয়ন্ত সিং বলুন, শওকত মোল্লা বলুন, শেখ শাহজাহান বলুন, এবং আমি একটা লাইন বলে শেষ করছি, সব থেকে ন্যাক্কারজনক এটাই, শেখ শাহজাহানের মতো লোককে রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছে ও আমার দলের সম্পদ, ওকে ফাঁসানোর
চেষ্টা করছে। আপনারা দেখুন আজকে শেখ শাহজাহান কোথায় আছে, তার কি কি বেরিয়েছে। তো সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রী দল মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেসের কিছু নেই, সেই মমতা ব্যানার্জি যদি এন্ডোর্স করে দুষ্কৃতীদের দলের পদে বসায়, তাহলে আলাদাভাবে সম্পর্ক রাখার কি আছে? সে তো আমার ঘরের লোক, ছেলে। একদমই কোহিনূর সেই জায়গা থেকে আমি আইনের পথে দেখুন, আমি একটা বলছি, আইন আইনের পথে চলবে। যেখানে কোনো কমপ্লেন হবে সেখানে অ্যারেস্ট হবে। আপনারা জানেন যে আইএসএফ এর একজন মার্ডারের কমপ্লেনের ক্ষেত্রে আরাবুল জেল খেটে এসছে, জামিনে আছে, তার এখনো দোষ প্রমাণ হয়নি, কিন্তু কাস্টাডি নিয়ে যে ইনকোয়ারি করেছে। এবার যদি কাস্টাডিতে নেওয়া মানে সেই দোষী হয়ে যায়, তাহলে তো স্বাভাবিক রূপে অমিত শাহ তো দীর্ঘদিন কাস্টাডিতে ছিলেন, দীর্ঘদিন তার জেল ছিল, তিনিও দোষী, তারই পার ছিলেন। কোর্ট তাকে বলেছিল যে তাকে শহরে সমাজে থাকার অযোগ্য, তাকে সমাজে রাখা যাবে না, তারই পার করে দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবেই যতক্ষণ না প্রমাণ হচ্ছে তা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুলিশ প্রশাসন কমপ্লেনের পর অ্যাকশন নিচ্ছে কিনা। অ্যাকশন নিয়েছে। আকাশ বিজয়বর্গীয় নামে একজন লোক ছিলেন, কৈলাস বিজয়বর্গীয়র সন্তান, তিনি মিউনিসিপ্যালিটির অফিসারদের মেরে ব্যাট দিয়ে মেরেছিলেন, একদিনের জন্য পুলিশ তাকে ডাকেনি গ্রেপ্তার করে। কিন্তু বাংলায় তো এমন হয় না, বাংলায় যাদের নাম দিলেন আরাবুল জেল কেটে এসছে, নর্মাল আইনের পথে চলবে। একদমই কোহিনূর, এবং এই জায়গা থেকে অন্যান্য যারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন তাদের প্রতিক্রিয়া নেব। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে। জয়ন্ত সিং এর যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরছিলাম এবং বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিচ্ছিলাম, এবং সেই জায়গা থেকে আপনারা জানেন যে জয়ন্ত সিং কাণ্ডে আরিয়াদহের যে ত্রাস, জয়ন্ত সিং এবং সৌগত রায়, তিনি একটি হুমকি ফোন পেয়েছিলেন, যেখানে তাকে খুব অশ্লীলভাবে সম্বোধন করা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল গুলি করে দেব। ঠিক কি সেই হুমকি ফোনে বলা হয়েছিল আপনাদের শোনাই। পরশুদিন রাত্রে আমার কাছে দুটো হুমকি ফোন এসেছিল। তারা বলেছিল জয়ন্ত সিংকে না ছাড়ালে আমায় গুলি করে দেবেন। এই পর্যন্ত আমি পুলিশকে নাম্বার দুটো দিয়েছি, এবং পুলিশ দেখুক। আপনাদের শোনালাম তৃণমূল সাংসদ সৌগত রায়, তিনি যেমনটা বলেছেন যে তিনি দুটি ফোন পেয়েছিলেন এবং পুলিশের কাছে তিনি অভিযোগ জানিয়েছিলেন। আমি বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া নেব। অশোকবাবু, আজ যে মদন মিত্রকে পাশে নিয়ে সৌগত রায় তিনি যে বার্তা দিলেন, যে বললেন, যে বিষয় তুলে ধরলেন যে ভুল সংশোধন করে নেওয়া হবে দলের তরফে, এহেন মন্তব্য করলেন। পাশাপাশি তিনি বললেন যে দুষ্কৃতী এবং সমাজ বিরোধীদের সাথে যদি কোনো যোগসূত্র থাকে, অতীতে যদি হয়ে থাকে, তাহলে এটা সংশোধন করা হবে, দলের তরফে দেখা হবে। কি বলবেন? এটা কে বলছেন? সৌগত রায়, আজকের নয়, দীর্ঘদিনের সংসদ, রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গে অনেকবার 5বার বোধহয় না 7বার এমপি হয়েছেন, একবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কিন্তু উনি এতদিন বাদে হঠাৎ ওনার বোধোদয় হলো যে এই সম্পর্ক থাকবেই। রাজনীতিতে যারা ক্ষমতায় থাকে তাদের কাছে আসার জন্য সবসময় কিছু দুষ্কৃতীরা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, কেউ ফাঁদে পা দেয়, কেউ পা দেয় না। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে, বিজেপির কাছেও এরকম আছে, অনেকগুলো আছে এরকম, তারাও এরকম যোগাযোগ রাখে, তাদের হোটেলে গিয়ে থাকে। হ্যাঁ, সুতরাং সেটা কোনো কথা নয়, সম্পর্ক তৈরি হবে এবং সম্পর্ক রাখবে। কিন্তু জিনিসটা যেটা তা নয়। আজ সবচেয়ে আমার খারাপ লাগছে কি জানেন তো, যে নামগুলো শুনছি পশ্চিমবাংলার কোনো বাঙালি ছেলের নাম শুনছি না যে এখানে এসে মস্তানি করে বলছে না। ওই লাস্ট শুনেছিলাম হেমেন মণ্ডলের নাম, তারপরে তো আর কোনো বাঙালির নাম শুনছি না। ইউপি বিহারের লোক এসে এখানে রংবাজি করছে, তোলা তুলছে, বদমাইশি করছে, প্রমোটারগিরি করছে, মেরে ধরে দিচ্ছে, রেপ করছে। শেখ শাহজাহান এরা বাঙালি নয় ভাই? শোনো না, আমি তো আমার কথাটা বলার পর তুমি বলুন। বাঙালি তো এখানে আমি কলকাতার কথা বলছি, তো বাইরের কথা এখনো বলিনি। আমি বাইরের কথা যখন হবে তখন বলবো। এটা আমি নিজে আমার আশ্চর্য লাগছে আমার, এখন যে তার চেয়ে অন্তত বাঙালি গুন্ডা তৈরি করা হোক, যারা অন্তত এগুলো করতে পারবে, যারা প্রমোটারি করে বড় বড় বাড়ি তুলতে পারবে। হ্যাঁ, কিন্তু এরা বিচ্ছিরি লাগছে যে আমি একটা না, একই জ্যান সিং কত নানা রকম শুনছি, কি জয়ন্ত না জ্যান্ত নাকি জ্ঞান, আমি নামই বুঝতে পারছি না। এই সমস্ত টিভি চ্যানেলে এইরকম একটা এই চালিয়ে যাচ্ছে। আরে গুলি করে মেরে দিক না, তুই যেমন পিটিয়েছিস, যে ছবিগুলো দেখাচ্ছে এর একটাই শাস্তি হলো গিয়ে গুলি করে মেরে ফেলা।
এ কোনো হিউম্যান রাইটস চাইনি। ও যখন হিউম্যান রাইটস মানেনি, আমিও হিউম্যান রাইটস মানবো না। এত আর ভাই ভাল লাগছে না এগুলো শুনতে। পশ্চিমবঙ্গের কী অবস্থা আমি চিন্তা করতে পারছি না। বামফ্রন্ট আমলে ছিল, এখনও তাই একই জিনিস চলছে। এই জিনিসটা আর বরদাস্ত করা যাচ্ছে না, এদের বন্ধ করা যায়। সৌগত রায়ের এই মানে কি বলবো, এগুলোকে কি আমি লজ্জাও লাগে। জুনিয়র প্রফেসর লোক, বর্ষিয়ান রাজনীতিবিদ, ওনার এই কথাগুলো আমার মানে ওনার মুখে মানাচ্ছে না। এটা অন্য কেউ বললে ভালো। গৌতম বাবু, আপনার এই বিষয়ে কি প্রতিক্রিয়া থাকবে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তার স্টেটমেন্টে বলছেন যে আরও বেশি মানুষের কাছে যেতে হবে, মানুষের মঙ্গল করতে হবে, ভালো করতে হবে, হিতার্থে কাজ করতে হবে। আর দুর্নীতিপরায়ণ যারা দুষ্কৃতিবাজ, তারা আমাদের দল থেকে তাদের কোনো এনরোজ করা হবে না, তারা তাদেরটা বুঝে নেবেন। এটা যদি একটা রাজ্য চালানোর মোটো হয়, নির্দেশ হয়, আমরা নিশ্চয়ই সেই নির্দেশিত যে পথ, সেই পথটাকে আমরা মনে করি ঠিক। কিন্তু আমরা ভুলছি না, কখনো এটা ভুলবো না যে শওকত মোল্লা, আরাবুল, শাহজাহান এদের পাশে কে দাঁড়িয়েছিল, কারা দাঁড়িয়েছিলেন? অনুব্রতকে বীরকে আখ্যা দিয়েছিলেন। রাজীব কুমারকে কাছে দৌড়ে চলে যাওয়া, ছুটে তাকে সেভ করতে কে গেছিলেন? জ্যোতিপ্রিয় মল্লিককে, বালুবাবুকে প্রায় দেশপ্রেমিকের আখ্যা দিয়েছিলেন কে? আমি বলতে চাইছি যে কোনো রাজ্যের কোনো রাজনৈতিক দল, তার নেতার দিক নির্দেশ আলাদা বিষয়, আর রাজ্য চালাচ্ছে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সঙ্গে অন্যায়, দুর্নীতি এবং দুষ্কৃতিবাজদের সঙ্গে যোগাযোগ ওপর থেকে, টপ টু বটম, একেবারে ওপর থেকে নিচ অব্দি, বড় মেজো সেজো ছোট সবাই এর মধ্যে যুক্ত। এটার থেকে এটার থেকে মুক্ত করার যে ডাক বা যে নির্দেশ বা যে ইচ্ছা প্রকাশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা বলছি, এটাকে এন্ডোর্স করেছিলেন তিনি, তাকেই কিভাবে এই সমস্যা থেকে মুক্ত হওয়া যায়, পশ্চিমবঙ্গকে একটা গণতান্ত্রিক, দুর্নীতি মুক্ত, একটা নিরপেক্ষ, সুন্দর, মানুষের প্রয়োজনে মানুষের দিকে তাকিয়ে একটা সুন্দর সরকার পরিচালনা করা যায়, তার দিক তাকেই নির্দিষ্ট। একদমই কোহিনুর এই জায়গা থেকে আসবো, যে অভিযোগ তিনি তুলছেন, এবং আমরা দেখছি যে ছবি ইতিমধ্যে তো সামনে আসছে, তার যে প্রাসাদোপম অট্টালিকা, এবং কোথাও গিয়ে কার মদতে এই অট্টালিকা, পুরসভার তরফে তো বলা হচ্ছে যে এর কোনো নথি নেই, এবং যেখানে এই যে বাড়ি বানানো হয়েছে তার কোনো নথি প্রশাসনের কাছে নেই। এটা কি কোনোভাবে সম্ভব হতে পারে, যেখানে এলাকার মধ্যে এত বড় বাড়ি তুলে ফেলেছে সে? না, এলাকার মধ্যে বাড়ি তুলে ফেলেছে, বাড়ি তোলার সঙ্গে মানে বাড়ি হওয়ার সঙ্গে জনপ্রতিনিধিদের কোনো যোগাযোগ থাকে না। কারণ যিনি জনপ্রতিনিধি, তিনি সিভিল ইঞ্জিনিয়ার নন, তার কাছে প্ল্যানও আসে না, তার কাছে প্ল্যান স্যাংশন করার উপায়ও থাকে না। প্ল্যান স্যাংশন করে যারা টেকনিক্যাল স্টাফ আছে, সেখানে টেকনিক্যাল স্টাফরা কেন অ্যালাউ করেছেন বাড়িটা তৈরি হতে, সেটা দেখতে হবে। এক, দু নম্বর হচ্ছে আদেও বাড়িটা প্ল্যান্ড আছে কিনা, না প্ল্যান্ড, এটা কাউন্সিলর বা এমএলএ বা চেয়ারপারসনের, মানে বাড়িটা কার সেটাও আসে না, সেটাও ল্যান্ড রেভিনিউ থেকে আসে। তো সেটার পারমিশনও কী করে দেওয়া হয়েছে সেটা দেখতে হবে। এটা তো কাউন্সিলরের কাজ নয়, কাউন্সিলর তো প্ল্যান স্যাংশন করতে পারবে না, কারণ কি সব কাউন্সিলরই তো সিভিল ইঞ্জিনিয়ার নয়, তাহলে তো কাউন্সিলর হতে গেলে সিভিল ইঞ্জিনিয়ার হতে হতো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা দেখতে হবে। কিন্তু অলরেডি যখন কমপ্লেন হ্যাজ রিচড, আমাদের কামারহাটি মিউনিসিপ্যালিটি এটা দেখছে এবং থ্রু করেছে। একদমই আলোচনা আমাদের এগোবে, তবে সময় রয়েছে এখন একটা বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। লোকসভার পর বিধানসভা উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি, অথচ 4 আসনেই হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ। তাহলে হিন্দু ভোট ব্যাংকে বিজেপির ধসের কারণ কি? প্রশ্ন উঠছে, তাহলে কি সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুখ ফেরাচ্ছেন হিন্দু ভোটাররা? একই রকম ভাবে সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছেন বাম কংগ্রেস থেকে। তাহলে বাম কংগ্রেস জোটেরই বা ভবিষ্যৎ কি? দেখুন প্রতিবেদন। উপনির্বাচনেও সবুজ ঝড়, বঙ্গে হোয়াইট ওয়াশ বিজেপি। লোকসভার পর বিধানসভা উপনির্বাচনেও রানার আপ বিজেপি। পদ্মের জেতা 3 কেন্দ্র তৃণমূলের দখলে। উপনির্বাচনে হিন্দু ভোট ব্যাংকে ধস বিজেপির। মানিকতলা,
97% হিন্দু ভোটার, বিজেপির ভোট শতাংশ 18। রায়গঞ্জে 93% হিন্দু ভোটার, বিজেপির ভোট শতাংশ 24। বাগদায় 87% হিন্দু ভোটার, বিজেপির ভোট শতাংশ 38%। রানাঘাট দক্ষিণে হিন্দু ভোটার 91%, বিজেপির ভোট শতাংশ 36। এক মাস আগে লোকসভা নির্বাচনে এই 3 আসনে বিপুল ভোটে এগিয়েছিল বিজেপি। তাহলে কেন উপনির্বাচনে ভরাডুবি? এই 4 বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ। মানিকতলা কেন্দ্রের একাংশে অবাঙালি হিন্দু ভোটারে আধিপত্য, বেশিরভাগই রাজস্থানী, গুজরাতি। তারাও কি বিজেপির থেকে মুখ ফেরালেন? তাহলে কি সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুখ ফেরাচ্ছেন হিন্দু ভোটাররা? গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অফ অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। বিজেপির এই নেতাদের দিয়ে তো হবে না। চচ্চড়ির মেটেরিয়াল বিজেপির নেতারা, আপনি বিরিয়ানিটা রাঁধবেন কোথা থেকে? বিজেপি রাজ্য বিজেপির নেতারা হচ্ছে চচ্চড়ির মেটেরিয়াল, তো বিরিয়ানিটা বিজেপি রাঁধবে কোত্থেকে? তাই কথায় কথায় নাচতে না জানলে উঠোন বাঁকা। প্রথমে বলতো সিবিআই ইডি পাঠাচ্ছি, গ্রেপ্তার হবে, এখন সেটা বলে না। বিধানসভা উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বাম কংগ্রেস জোটও। ভোটের ফলে লাগাতার ধরাশায়ী। লোকসভা ভোটে সিপিএমের 2 প্রার্থী সুজন চক্রবর্তী ও মোহাম্মদ সেলিম বাদে বাকি সব আসনে বামেদের জামানত বাজেয়াপ্ত হয়। কংগ্রেসও উপনির্বাচনে অস্তিত্বহীন। তাহলে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কি? রায়গঞ্জে বাম কংগ্রেস জোট লোকসভা নির্বাচনে ভোট পেয়েছিল 14,477, বিধানসভা উপনির্বাচনে 23,116। রানাঘাট দক্ষিণে বাম কংগ্রেস জোট লোকসভা নির্বাচনে পেয়েছিল 21,219 ভোট, বিধানসভা উপনির্বাচনে 13,082। বাগদাতে বাম কংগ্রেস জোট লোকসভা নির্বাচনে পেয়েছিল 4,839 ভোট, বিধানসভা উপনির্বাচনে পেয়েছে 9,486 ভোট। মানিকতলাতে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট পেয়েছিল 9,421 ভোট, বিধানসভা উপনির্বাচনে 9,502। লোকসভা থেকে বিধানসভা উপনির্বাচন, বঙ্গ রাজনীতির ট্রেন্ড বলছে হিন্দু ভোটাররা ভরসা রাখছে বিজেপি এবং তৃণমূলের ওপরই। একই রকমভাবে সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে রেখেছেন বাম কংগ্রেস থেকে। কলকাতা টিভি। প্রতিবেদন রাখলাম আর এই নিয়ে আলোচনায় আসবো। মণিকাঞ্চন বাবু, আপনার কাছে আসবো। লোকসভা নির্বাচন সদ্য শেষ হয়েছে, ফলাফল বের হয়েছে, মাসখানেকের মধ্যে উপনির্বাচন হলো। এহেন ভরাডুবি কেন বিজেপির? শুভেন্দু অধিকারী তিনি তো বলছেন যে ভোট রিগিং হয়েছে, ভোট লুট হয়েছে। বঙ্গ বিজেপির নেতারা বলছেন যে এই নির্বাচনের ফলাফল কার্যত প্রহসন, কেন্দ্রীয় বাহিনীর নজরদারিত ভোট হয়েছিল। তাহলে দেখুন, প্রথম কথা হচ্ছে যে হিন্দু ভোট, মুসলিম ভোট, এতে আমি বিরোধী। ভোট ভোটারই হয়। আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসে বিশ্বাসী, এটাই আমাদের স্লোগান। সুতরাং এতে আমি একদম সমর্থনযোগ্য নয়। দ্বিতীয়ত ভোটের রেজাল্ট আমরা এর আগে দেখেছি, শান্তিপুর বিধানসভায় উপনির্বাচন হয়েছিল, 60,000 ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছিল। কিন্তু ওই বিধানসভায় আবার যখন জেনারেল ইলেকশন হলো, সেই বিধানসভা আমরা জিতলাম। সুতরাং এরম রেজাল্ট প্রচুর রয়েছে, শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে প্রচুর রয়েছে। উপনির্বাচনে বিজেপি হেরেছে, তারপরে ওই রাজ্যের বিধানসভা দখল করেছে। সে এমপি বলুন, ত্রিপুরা বলুন, অনেক এক্সাম্পল আছে, আপনারা গুগল ঘেটে দেখে নিতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে তার তৃণমূল কংগ্রেস যে জিতছে, তাতে কি মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছে? আমার দুটো বিষয়। কালকে পরশুদিন ইসলামপুরে একজন তৃণমূলের মোদায় পঞ্চায়েতের উপপ্রধান মারা গিয়েছেন। তার ফ্যামিলি কি বলছে? আমরা সিবিআই তদন্ত চাই। যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদের তৃণমূল কংগ্রেস ছেড়ে দিন, অন্য পার্টি বিরোধী দল আমাদের ছেড়ে দিন, আমরা তো মার খাবো বলেই তৈরি হয়েছে, পিঠে কুলো বেঁধে নিয়েছি, অত্যাচার সহ্য করব সেই হিসাবেই আমরা বিরোধিতা করছি। তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীও নয়, নেতা মারা যাচ্ছে, তার ফ্যামিলি বলছে সিবিআই চাই। অর্থাৎ কোথায় তারা বিশ্বাসযোগ্যতা অর্জন করছে? আজকেই কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, আমাদের রানাঘাট দক্ষিণের ক্যান্ডিডেট মনোজ বিশ্বাস, তিনি ভোটের দিন একজন মহিলা ফোন করেছিল, তার বাড়িতে অত্যাচার হচ্ছে, গাড়ি নিয়ে গিয়ে ভোট দিতে নিয়ে এসেছে, কেন্দ্রে এসে বলছে দাদা আমি ভোটটা কিন্তু দেবো না, আপনি বাঁচিয়ে এনেছেন ঠিক আছে। বলছে কেন ভোট দেবে না? বলছে আমার যদি হাতে আঙুলে কালি দেখে তাহলে আমার বাড়িতে আমার ছেলেটাকে পেটাবে। আপনারা দেখেছেন, মিডিয়ায় দেখিয়েছে ঘটনা।
অর্থাৎ এরকম একটা পরিবেশ থেকে জিতে কি লাভ, যেখানে দলের কর্মীদের বিশ্বাস নেই, দলের নেতাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছে না, বিরোধীদের এরকম হুমকি দিচ্ছে, বাইক বাহিনী তাণ্ডব চালাচ্ছে, সেরকম যদি আর জিতলে তো সরকার পড়তো বা তৈরি হতো এরকম কিছু নয়। কিন্তু আমাদের সব কটা জিততে হবে, সব কটা জিতলেই পুরো টাকাটা, যে টাকা আসে সেখানকার কাটমানিটা আমাদের কাছে আসবে। এই মানসিকতা নিয়ে যে তাণ্ডব চালিয়েছে, এবার আপনারা জানেন এই যে মানিকতলা নিয়ে আপনারা কথা বললেন, মানিকতলায় 2024-এর 4 জুনের পরে মানিকতলায় একটা আবাসনে তৃণমূল কংগ্রেসের অটো বাহিনী গিয়ে তাণ্ডব চালায়, ঠিক একই সময়ে তাণ্ডব চালায় হাওড়ায় একটি আবাসনে, ঠিক একই সময়ে তাণ্ডব চালায় চন্দ্রবেরিয়া সাউথ কলকাতার একটি আবাসনে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা, এই যে কুণাল ঘোষ মিষ্টি মিষ্টি কথা বললো, এই কুণাল ঘোষ গিয়ে সেই মানিকতলার আবাসনে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইছে যে আমার দলের কর্মীরা ঢুকে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। কিন্তু চন্দ্রবেরিয়ায় বা হাওড়াতে যায়নি, কারণ ওখানে তো উপনির্বাচন নেই। অর্থাৎ এই যে উপনির্বাচন হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস অনেক আগের থেকেই কোমর বেঁধে সুন্দরভাবে রিগিং করে, যে রিগিং আমাদের সিপিএম বামপন্থী ভাইয়েরা শিখিয়ে গিয়েছে, সেই রিগিংকে আরও সুন্দরভাবে পরিকল্পিতভাবে কিভাবে নামানো যায়। এখন তো আর ওই আগের মতো ওয়ান ডে টেস্ট হয় না, এখন T20, ভোটের দিন খেলে দেবো ওসব। আর ভোটের দিন যদি খেলতে না বলি, রেজাল্টের দিন খেলে দেবো, 2020 খেলো, ম্যাচ যেত। ভাই এত সময় নেই, ইট বালি সিমেন্টের হিসেব রাখতে হয়। সুতরাং দল কি করলো, আদর্শের তো কোনো বালাই নেই, কোনো জায়গায় পড়তে হয় না যে দলের মিশন কি ভিশন কি। দলের মিশন ভিশন একটাই, কি করে টাকা ইনকাম করব, যা আছে সেটাকে আরও কি করে বাড়াবো, যা কামাই করব কিছুটা রাখবো, কিছুটা কালীঘাটে পাঠাবো। সুতরাং উপনির্বাচনে জিতলো কি হারলো তাতে কিন্তু পশ্চিমবাংলার মানুষের মনে তৃণমূল কংগ্রেস বিরোধিতায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ক্ষোভ আছে তা কিন্তু এতটুকু একদম। এই জায়গা থেকে কোহিনুর আপনার কাছে আসবো, সাম্প্রদায়িক রাজনীতি থেকে কি কোনোভাবে মুখ ফেরাচ্ছে হিন্দু ভোটাররা? দেখুন, একটা জিনিস, আমাদের তো আলাদা করে হিন্দু মুসলমান বলে ভাই ভোট চাই না আমরা, কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রতি জায়গায় মানে আইডেন্টিটি পলিটিক্স খেলে, এবং সেটা মিথ্যে কথা, ঢপটা ধরা পড়ে গেছে। আপনি গিয়ে ইয়েতে বললেন, নর্থ বেঙ্গলে বললেন NRC, আবার মতুয়াদের কাছে এসে বললেন আপনি CAA দেবেন, ধপ ধরা পড়লো, কুচবিহারটাও গেল, রানাঘাটটাও গেল, বাগদাটাও গেল। আপনি হিন্দু জায়গায়, যেখানে হিন্দু বেশি প্রভাবিত, আপনি গিয়ে একরকম প্রচার করছেন, মুসলিম যেখানে প্রভাবিত সেখানে ঝামেলা পাকাচ্ছে। আলটিমেটলি গিয়ে যে বিজেপি এত বড় বড় কথা বলছেন, এই নেই ওই ভিজন টিজন নেই, বিজেপির ভিজনটা ঢপবাজি গোটা দেশে প্রমাণিত হয়েছে। আজ তো গোটা দেশে নির্বাচন হয়েছে, পশ্চিমবাংলা নিরিখে যাচ্ছেন কেন? পশ্চিমবাংলা নয়, বিজেপি শুয়ে পড়া বিজেপি, কিছু নেই, না আছে আগা, না আছে গোড়া, কিছুই নেই। কিন্তু যেখানে দাঁড়িয়ে থাকা বিজেপি আছে, যেখানে ডবল ইঞ্জিনের সরকার, বিহারে হেরেছে, হিমাচল প্রদেশে হেরেছে, তামিলনাড়ুতে হেরেছে, হই হই করে বিজেপি হেরেছে। কেন হেরেছে বিজেপি ওখানে? বিহারে কাদের সরকার? বিহারে তো বিজেপির সরকার, তাও সেখানে হারলো কেন? কারণটা হচ্ছে বিজেপির গ্রাফ এখন নিম্নগামী। যে বড় বড় কথা প্রথমে বললো ইলেকশন কমিশন দারুণ ভোট করবে, তারপর কালকে দেখলাম অর্জুন গিয়ে মঞ্চে ইলেকশন কমিশনে বাপ্পান্তর করেছে, তারপর বললো কেন্দ্রীয় বাহিনী দারুণ করবে, দেখলাম বরানগরের শেষ বেলায় সজল ঘোষ কেন্দ্রীয় বাহিনীর বাপ্পান্তর করেছে। প্রশ্ন হচ্ছে রিগিং কোথায়? কেন্দ্রীয় বাহিনী বলুক, ওয়েবকাস্টিং আছে তো, এখন কত বড় বড় কথা বলছে, মিথ্যে কথাগুলো বলছে, শুধুমাত্র ওয়েবকাস্টিং আছে, আপনার ক্যামেরা সবাই দেখতে পাচ্ছে, দেখুন ওয়েবকাস্টিং, কে রিগিং করছে বলুন, সেসব কিছু বলতে পারছে না, তা আমরা বলছি। একদমই এই প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, ওয়েবকাস্টিং রয়েছে, তারপরেও ভোট রিগিং এর অভিযোগ আনছেন বিরোধীরা। মূলত বিজেপির তরফে যে অভিযোগ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি তুলেছেন। অবশ্যই আলোচনা চলবে, তবে সময় এখন একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আলোচনা নিয়ে, এবং আলোচনা যে বিষয় নিয়ে আমাদের চলছিল, আমি মণিকাঞ্চন বাবু আপনার কাছে আসবো। বঙ্গ বিজেপির তাহলে কি সাংগঠনিক দুর্বলতা রয়েছে, সংগঠনের মধ্যে দুর্বলতা রয়েছে? যদিও এ রাজ্যে নয়, আমরা যদি দেখি অযোধ্যায় নির্বাচন, অযোধ্যার পর বদ্রীনাথে যে উপনির্বাচন হয়েছে, সেখানেও তো কোথাও গিয়ে ধর্মীয় যে বিশ্বাস, যে তীর্থক্ষেত্রকে হাতিয়ার করেও তো কোনোভাবে জয়ী হতে পারলো না গেরুয়া শিবির। দেখুন, প্রথম কথা হচ্ছে ধর্মীয় বিশ্বাস রাজনীতিতে কোনো সময় আমরা রাম মন্দির বলুন, আপনি যে দিকে আঙুল তুলছেন বা নজর দিচ্ছেন, সেটাকে আমরা কোনোদিন হাতিয়ার করিনি। কারণ রাম মন্দির যখন আমাদের ছিল না, তখনও আমরা রাম মন্দির আমাদের ছিল লিস্টে, আর যখন 303 তখনও আছে, যখন 2 ছিল তখন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে অযোধ্যা নিয়ে আমরা এর আগেও অনেক শো হয়েছে, আমি ডিটেলস বলতে চাইছি না, অযোধ্যা হারা কারণ, কিন্তু আমরা আপনি এই
ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনে দেখুন প্রায় সব জায়গাতে আমরা 20% ভোট কম ভোটিং পোলিং হয়েছে। ভোট পেয়েছে না পেয়েছে তো পরের বিষয়, প্রত্যেক জায়গায় অন অ্যান অ্যাভারেজ 20%, কারণ লোকসভায় বা আমরা গত বিধানসভাতেও প্রায় 80%-এর উপরে ভোটিং ছিল, সেখানে কোথায় গিয়ে ভোট দাঁড়িয়েছে চিন্তা করুন। তাহলে 20% লোক ভোট দেয়নি। আমি তো কি বললাম যে এখন এত সময় নেই, এখন T20 খেলা, এমন পরিবেশ তৈরি করে দাও ভোট দিতেই না আসে, ভোট দিতে আসবেও না, অত খাটতেও হবে না, একসাথে রেজাল্টও বেরিয়ে যাবে। মানে এটা ইউপিতে হয়েছে? হ্যাঁ, এটা ইউপিতে করেছো তোমরা? না না, ইউপি থেকে যে ইউপি রেজাল্ট দেখুন, ইউপিতে হয় না। আপনি বলুন না অশোক বাবু, আপনার তো কংগ্রেস অনেক জায়গায় আছে, রাজস্থানে না না, রাজস্থানে আছে, আপনিও আছেন। রাজস্থানে কংগ্রেস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, এমপিতে হাড্ডাহাড্ডি লড়াই, বিজেপি বেশি ভোট পাচ্ছে, কংগ্রেস বেশি সিট পাচ্ছে। কটা লোক মারা গেছে বলুন তো, কটা লোক মারা গেছে? ও পশ্চিমবাংলার যে এই অবস্থা হয়েছে, এই অবস্থার জন্য কারা দায়ী? যে ভোটে জেতা হারার উপরে আপনার সবকিছু নির্ভর করতে হবে। আজকে উদয়ন গুহ থেকে শুরু করে আজকে ইসলামপুর, মাথাভাঙা, দিনহাটার ব্লক প্রেসিডেন্টরা অন ক্যামেরা বলছে এখানে আমরা ভোট কম পেয়েছি, তোমরা কন্যাশ্রী কোথায় পাচ্ছ আমরা দেখতে পারবো, পুরো লিস্ট আমরা চেক করব। অর্থাৎ যদি উন্নয়ন সত্যিকারের হয় তাহলে তৃণমূল কর্মীরা ঘরে ঘরে গিয়ে কেন বলছে কন্যাশ্রী পাচ্ছ তো ভোটটা দিও, কিন্তু নালে কিন্তু কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে। এটা ভোট চাওয়ার নিয়ম প্রত্যেক জায়গায় রয়েছে। কন্যাশ্রী তো নিজস্ব সম্পত্তি নয়, কন্যাশ্রী হচ্ছে রাজ্যের লোকের ট্যাক্সের পয়সা, সেইটা নিয়ে তৃণমূল কংগ্রেস থ্রেট দিচ্ছে অন ক্যামেরা, মাইকে বলছে, মোবাইলে বলছে, বারবার বলা হচ্ছে। যে ভিডিওটা বেরিয়েছে সেই ভিডিওটা আমাদের ইন্টারনাল মিটিং এর ভিডিও, সেই ভিডিওটার সামনে পরে কিছু নেই, সেখান থেকে কেটে বলা হয়েছে ওটা কি ব্যাপার। আমি তোমার ইন্টারনাল ভিডিওর কথা বলছি না ভাই, আমি অন ক্যামেরা বলছি। বিশ্বজিৎ রায় মাথাভাঙার ব্লক প্রেসিডেন্ট, আরো তোমার দিনহাটার ব্লক প্রেসিডেন্ট উদয়ন গুহ একসাথে একের পর এক বলে যাচ্ছে। দু নম্বর হচ্ছে আপনারাই বলেছিলেন আপনাদের মহিলা নেত্রী কুচবিহারে যে সরকারে বিজেপি এলে, ওটাও তো তোমরা ভালো এডিটিং করেছো। আমরা অন্নপূর্ণা যদি আনবো বলেছিলাম 1000-এর বদলে 1000 টাকা দেবো, তোমরা কেটে ওটাই চালিয়ে দিলে, কেটে চালিয়ে দিলে। আমরা কথা বলিনি, কোথাও বলিনি, আপনাদের কোথাও বলিনি আপনাদের দলটাকে যতটুকু ছিল যত দলটাকে তুলে দিয়েছে মোটামুটি যতটুকু, সে আমরা বুঝে নেব। দল তুলেছে এরকম রেখে দিন, এখনো 39% ভোট আছে, ওই আনন্দেই থাকুন। গত বিধানসভা থেকে বেশি ভোট পেয়েছে, তুমিও জানো যে কিভাবে উপনির্বাচন জিতেছে। আসবো কারণ সময় আমাদের হাতে একেবারেই কম। বামের তরফে যে রয়েছেন গৌতম রয়, গৌতম বাবু আপনার কাছে আসবো। বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কি? সিপিএম এর বিজেমূল তত্ত্ব কি তবে সাধারণ মানুষ গ্রহণ করছে না? কংগ্রেসের ভবিষ্যৎ কি এটা যেমন একটা বিষয়, তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি শুরু করেছিলেন, ওটা না বলে তো আর এদিকে যাওয়া যাবে না। সেটা হচ্ছে এই উপনির্বাচন শুধু পশ্চিমবঙ্গের উপনির্বাচনের রেজাল্ট নয়, একদমই গোটা ভারতবর্ষ জুড়ে যে উপনির্বাচনগুলো হলো তাতে দেখুন বিজেপি 2টো সিট পেয়েছে, আপনারা বাকি ইন্ডিয়া জোট পেয়েছে। আপনারা বিষয়টা হচ্ছে যে বিজেপি পাশের বাড়ির ছেলে হয়েছে, আপনাদের আনন্দ, যে ধর্মীয় আনন্দই নাচতে করেছিল গোটা দেশ জুড়ে গরিব মানুষের পক্ষে কি আইন তৈরি করা হবে, গরিব মানুষের কি ভবিষ্যৎ হবে সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে ধর্মীয় বিভাজন। সেই কারণে দেখুন রাম সীতাকে যুক্ত করে যে লোকসভা সিটগুলো প্রত্যেকটাতে বিজেপি হেরেছে। রামের অস্তিত্বকে অবিশ্বাস করতেন, এখন করতেন না, রামের অস্তিত্বই নেই, রাম মন্দির ছিল না, রাম সেতু নেই, এখন রামের অস্তিত্ব ভালো হচ্ছে। আপনাদের সময় আপনারা বাংলাদেশে কোথায় নিয়ে গেছেন আপনি নিজেও জানেন, আপনি বাংলাটা কত ক্ষতি করেছে আপনার দল, আপনি নিজেও জানেন, তাও চিৎকার করবেন। জিরো হয়েছেন, একটু ধীরে সুস্থে ভালোভাবে কথা বলুন, শেষ জীবনে একটু সম্মান পাবেন, নাহলে ওটাও থাকবে না। দুটো ঠ্যাং একেবারে নিষ্ক্রিয় অবস্থায় চলে যাবে। এইরকম একটা পরিস্থিতি ইন্ডিয়া জোটের এমপিরা করবে যদি ভারতবর্ষের গরিব মানুষের স্বার্থ হানিকর কোন বিল তোমরা ওখানে আপনারাই টিভির পর্দায় চিৎকার করবেন, আপনাদের কিছু করার ক্ষমতা নেই, আপনাদের দেব না ক্ষমতা। যে বাম কংগ্রেসের জোটের ভবিষ্যৎ কি? বাম কংগ্রেসের জোটের ভবিষ্যৎ তো আছেই, তার কারণ হচ্ছে আমি মনে করি, আমি এই তত্ত্বে বিশ্বাসী নই, নিশ্চয়ই পশ্চিমবঙ্গে কিছু মানুষ ভোট দিতে পারেননি, নিশ্চয়ই পশ্চিমবঙ্গে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার সে অধিকার খর্বিত হয়েছে বহু জায়গায়, কিন্তু বহু জায়গায় এটা বুঝতে হবে
যে মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে। না, সেক্ষেত্রে রাজ্যের যে দুটো আসন সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম ছাড়া তো বাকি যে বাম জমানা সে তো বন্ধ হয়েছে, অর্থাৎ জামানত তো বন্ধ হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে। ঠিকই তো, নিজেদের ত্রুটি বিচ্যুতিগুলো বুঝতে হবে আর মানুষের প্রয়োজনে বুথে গিয়ে বুথ টু বুথ, গ্রাম টু গ্রাম, শহরের একটা গলি থেকে আরেকটা গলি, কমিউনিস্টদের যেটা বামপন্থীদের যেটা আদর্শ ছিল যে মানুষের প্রয়োজনে কাজ, গরিবের কথা বলবেন নেতারা বড় লোক হবে, সব নেতারা বড় লোক হয়ে গেছে, গরিবগুলো গরিবই থেকে গেছে। বলতে দেবে না? আরে তো আপনাকে কি বলবো, তুমি বলতে দেবে না? না বলুন বলুন, আপনারা টিভি ছাড়া কোথায় বলবেন নাকি? না না, টিভি ছাড়া কোথায় বলবেন? তুমি বিজেপি মাতব্বর শেষ হয়ে গেছে টাইম, আর এসব বলে মাতব্বর হয়ে গেছে নাকি? আরে এসব বলে মনে হচ্ছে না বিজেপি মাতব্বর হয়ে গেছে? আরে বিজেপি মাতব্বর না, মানুষের মাতব্বর। দেশটা চালাচ্ছে ছাড়ো, শেষ করতে হচ্ছে। 400টা সিট থেকে 240টা সিটে এসে দাঁড়িয়েছে। সকলকে নমস্কার দিদিরা, দেখুন আগামী দিনে এই উপনির্বাচনের যে ফলাফলের ট্রেন্ড আমরা দেখলাম এবং বিজেপির যে ভরাডুবি, সেক্ষেত্রে সাংগঠনিকভাবে বিজেপি পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সেদিকে যেরকম নজর থাকবে, অন্যদিকে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎই বা এই রাজ্যে কি হতে চলেছে তা নির্ধারণ অবশ্যই সময়ের অপেক্ষা। আজ বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।